ওয়েলকাম, আমি প্রাণ স্যার। আরও একটি ডেমো ক্লাস এসএলএসটির জন্য। তবে ডেমো ক্লাস তো কোনো একটা বিষয়ের মধ্যে আবদ্ধ হয় না, যে বিষয়ে আমরা করি না কেন সেই বিষয়গুলো মানে সেই যে ধাপগুলো, পর্যায়গুলো বা অন্যান্য বিষয়গুলো আনুষঙ্গিক সব সাবজেক্টের ক্ষেত্রে বা সমস্ত স্তরেই কিন্তু প্রযোজ্য হয়। আমরা আজকে এসএলএসটি যে এডুকেশন বিষয়, সেখানকার ক্লাস 11-এর অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে যে ফার্স্ট সেমিস্টার মানে হচ্ছে 11, সেখান থেকে সোশিওলজি বা সমাজবিদ্যার একটি বিষয় আমরা ডেমো ক্লাসে আলোচনা করব। সেটা হচ্ছে লোকাচার, ফোকস বা লোকাচার। তার আগে যেটা বলছি, আমি ইন্টারভিউ রুমে আপনি বা আমি এখানে একজন ইন্টারভিউ দিতে এসেছি, চাকরি প্রার্থী। প্রথমে আমার তো ইন্টারভিউ প্রসেস যেটা আছে হবে, এবার আমাকে পরখ করে দেখা হবে আমি শিক্ষক হিসেবে কতটা ডেমনস্ট্রেশন কেন নেওয়া হচ্ছে। আমি শিক্ষকতা করতে চাই, আমি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য গেছেন আমার কোনো বোন বা দিদিভাই, তাহলে তিনি সেই কাজ, আসল কাজটা, অনেক জ্ঞান আছে আমার ধরে নিচ্ছি, কিন্তু আসল কাজ কোনটা? পড়ানো। গাছের কাজ ছায়া দেওয়া, শিক্ষকের কাজ ছাত্র পড়ানো। তো এই পড়ানোটাই যদি না হয়, আমি সঠিকভাবে না পারি, আমি 60/60 পেয়েছি, আমার একাডেমিক হাই, কিন্তু আমি পড়াতে পারছি না ছাত্রদের, আমি কখনোই একজন ভালো শিক্ষক বা শিক্ষিকা হতে পারি না। তো এই জন্যই ডেমনস্ট্রেশনটা রাখা। অর্থাৎ ওই সংক্ষিপ্ত স্তরে এক হাঁড়ি ভাত, যেমন একটা দুটো ভাত টিপে দেখে নেওয়া হয় ভাতটা হয়েছে কিনা, তারপরে ভাতটা মার ঝরাতে দেওয়া হয়, ঠিক তেমনই আমাকে 2-3 মিনিটে কিন্তু পরখ করে নেবেন যে আমি কতটা পড়ানোর যোগ্য। আসল কাজটা আমার দ্বারা হবে তো, আমি সাজ পোশাক কথাবার্তা সব ঠিক আছে, কিন্তু পড়াতে যে পারছি না, এই জন্যই ডেমনস্ট্রেশনটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে ফার্স্ট সেমিস্টারের একটি বিষয় আপনি যাওয়ার পরে বলে, আচ্ছা আপনি তো এডুকেশন বিষয়ের শিক্ষক হতে চাইছেন, তাহলে প্রথম সেমিস্টার 1 থেকে একটা টপিক পড়ান তো। আমি বারবার বলেছি আপনাকে সেমিস্টার ওয়াইজ সিলেবাসটা নখদর্পণে রাখতে হবে। ফার্স্ট সেমিস্টারে কিন্তু সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনটা আছে, শিক্ষার সমাজবিদ্যার আছে, সেখান থেকে আপনি বলো। অথবা আচ্ছা লোকাচার লোকনীতি সম্বন্ধে জানেন, আপনাকে প্রথমে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলুন তো লোকাচার কি, লোকনীতি কি, বলার পর আপনি আচ্ছা লোকাচারটা একটু পড়িয়ে দেখান তো। ঠিক সেই মুভমেন্টের পরিস্থিতিটা, তখনকার সিচুয়েশন থেকে আমি স্টার্টিং করছি। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি লোকাচার বিষয়টি ক্লাসে শুরু করছি। আমি স্যার আপনাদেরকে এখানে আমার যে ছাত্রছাত্রী হিসেবে কিন্তু মনে করে আমি ক্লাসটা করছি স্যার, অনুমতি প্রার্থনা করছি, বা এইভাবে করে আপনি করছেন। হ্যাঁ আপনি করেন। এবারে আমার স্টার্টিংটা, ওয়েলকাম স্টুডেন্ট, গুড মর্নিং। আজকে আমরা পড়ার আগে কিছু বিষয় একটু গল্পের ছলে জানার চেষ্টা করি, চলো। আচ্ছা এই যে আমরা মানুষজন, আমরা প্রত্যেকেই তো মানুষ, আমরা কোথায় থাকি? হ্যাঁ বাড়িতে থাকি, ঠিকই বলেছো, বাড়িতে থাকি। কিন্তু এই প্রত্যেকটা বাড়ি অর্থাৎ পরিবার, এই কতগুলো পরিবার নিয়ে আমার চারপাশের মানুষজনকে নিয়ে কি গড়ে উঠেছে? হ্যাঁ ঠিক বলেছো, সমাজ। আমার চারপাশের মানুষজনকে নিয়ে হচ্ছে সমাজ। এবার এই সমাজে থাকতে গেলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়, কি হয় না? কি মেনে চলতে হয় তো? হ্যাঁ মেনে চলতে হয়, কিছু নিয়ম নীতি আছে, তাই না? মেনে চলতে হয়। এই যে আমি ক্লাসে মাত্র ঢুকলাম, তোমরা উঠে দাঁড়ালে, এটা কিন্তু কোথাও কি লেখা আছে? স্কুলের কোথাও কোনো বইতে লেখা পেয়েছো আজ অব্দি যে স্যার আসলে উঠে দাঁড়াতেই হবে, নাহলে 101 বার কান ধরে উঠবস করতে হবে? কিন্তু না, তবু উঠে দাঁড়াচ্ছ একটা সম্মান প্রদর্শন করার জন্য, তাই তো? ঠিক তেমন এটা ক্লাসরুমের নিয়ম। সমাজে এইরকম কিছু অলিখিত নিয়ম আছে যা আমরা সবাই মেনে চলি, মেনে চলতে হয়। কোথাও কোনো বাধ্যবাধকতা নেই, কোনো সংবিধানে লেখা নেই যেগুলো না মানলে পুলিশ আমাকে ধরেও নিয়ে যাবে না, কিন্তু তবু আমরা মানি, তাই না? আমরা বাড়ির কোনো একজন প্রতিবেশী, বাবার বয়সী কেউ, কাকু জেঠু, তার সামনে বন্ধু বান্ধবদের মধ্যে অনেক সময় আমরা একটু অশ্রাব্য ভাষায় কথা বলি, কি বলো তো? যদিও সেটা উচিত কাজ নয়, কিন্তু কোনো যদি বাবার বয়সী কেউ, পাড়া প্রতিবেশীও পাশ দিয়ে যায়, আমরা কি থেমে যাই বা চুপ করি? কোনো অশালীন আচরণ সেক্ষেত্রে একেবারেই করি না, তাই নয় কি? তাহলে যদি করি, তাই বলে কি আমাকে পুলিশে খবর দেবে, আমাকে পুলিশে নিয়ে যাবে না? কিন্তু তবু সম্মান মেনে চলতে হয়। এই যে সমাজে চলতে গেলে কিছু নিয়ম নীতি আচার আচরণ মেনে চলতে হয়, তাকেই বলা হয় লোক আচার। লোক আচার। আজকে আমরা এই সমাজতত্ত্বের এই টপিকটাই আমরা আলোচনা করব বা শিখব, সেটা কি? লোক আচার।
এই লোক আচারের ইংরাজি প্রতিশব্দ হচ্ছে ফোকওয়েস। ঠিক আছে, লোক আচার বা ফোকওয়েসটা আমরা আজকে কিন্তু আলোচনা করব। কি এই ফোকওয়েস বা লোক আচার? যে সমাজে এই এমন কিছু নিয়ম নীতি আছে যেগুলো আমাদের কি করতে হয়, মেনে চলতে হয়। সবাই মেনে চলি বলেই সমাজটা সুস্থ আছে, স্বাভাবিক আছে। যদি কেউ না চলি, মেনে না চলি, সমাজটা অসুস্থ হয়ে যাবে। বড়রা ছোটদেরকে ভালোবাসছে না, ছোটরা বড়দেরকে সম্মান দিচ্ছে না, কিছু নিয়ম নীতি মেনে চলছে না, তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। এই লোক আচার বা ফোকওয়েস কথাটা প্রথম ব্যবহার করেন একজন বিখ্যাত সমাজতাত্ত্বিক সামনার। কি নাম বললাম? এই সামনার, অধ্যাপক সামনার প্রথম এই লোকাচার শব্দটি, ফোকওয়েস শব্দটি প্রথম ব্যবহার করেন 1906 সালে। ফোকওয়েস সম্পর্কিত তার একটি গ্রন্থে প্রথম এই কথাটি ব্যবহার করেন। এক কথায় লোকাচার হচ্ছে সমাজের প্রচলিত কিছু রীতিনীতি যেগুলো আমরা সবাই মেনে চলি, মেনে চলতে হয়, কিন্তু কোনো বাধ্যতামূলক নয়। আবার আমরা বাধ্য। কেমন হলো কথাটা? হ্যাঁ, ঠিকই বলেছো। পায়েল বলছে যে কেমন হলো, তাই জিজ্ঞাসা করেছিলে তো ওকে। মানতে বাধ্য নই, আবার বাধ্য। এইটার ব্যাখ্যাটা এটাই যে আমরা সবাই মেনে চলি। সমাজে থাকতে গেলে আমাকে মেনে চলতে হয়, কিন্তু না মানলে আমাকে পুলিশে দেবে না। উদাহরণ দিলে বুঝবে কোনগুলো লোক আচার। যেমন ধরো আমাদের পোশাক আশাক, মহিলারা একরকম পোশাক পরছে, পুরুষরা একরকম পরছে। এখন আমি যদি কালকে তোমাদের ক্লাসে শাড়ি পরে চলে আসি, তোমরা সবাই এই যে হেসে মরছে এখনই, স্যার শাড়ি পরে চলে আসে, হাসবে সবাই। এর জন্য কি আমাকে ধরে নিয়ে লকআপে পুরে দেবে পুলিশ? কেন আপনি টিচার হয়ে শাড়ি পরেছেন? দেবে না, কিন্তু এটা লোক আচারের মধ্যে পড়ছে। বিয়ের সময় হিন্দুদের মধ্যে কি পড়ে যায়? কি? হ্যাঁ ঠিক, ধুতি পাঞ্জাবি, মাথায় টোপর পড়ে যায়, মহিলারা সাজে। আবার মুসলিমদের মধ্যেও নির্দিষ্ট পোশাক আছে। এখন ধরো আমি বা কোনো একজন ছেলে বিয়ে করতে যাওয়ার সময় সে বলো না আমি ওই ধুতি পাঞ্জাবি পরবো না, আমি প্যান্ট শার্ট পরেই কিন্তু পুরোহিতের মন্ত্রোচ্চারণ করে প্যান্ট শার্ট পরবো। তাহলে কি তার জন্য কি তাকে কি ওই 6 মাসের জেলে পাঠানো হবে, না ফাঁসিতে ঝুলানো হবে যে তুমি পেনাল করো? কিচ্ছু হবে না, ঠিক ধরেছো। কিন্তু সবাই দেখবে সারা বছর কেউ কোনোদিন, আমি নিজেও ধুতি পড়ি না, কিন্তু বিয়ের দিন করতে হয়েছে। এই যে এটাই লোক আচার, মেনে চলতে হয়। খাদ্য, পোশাক, বিভিন্ন নিয়ম, সমাজের যে আচার আচরণ, এইগুলো মেনে চলতে হয়। ঠিক আছে, ব্যবহার এবং আচরণবিধি যেগুলো মেনে চলি বলে সমাজটা সুশৃঙ্খল থাকে, এগুলোই হচ্ছে লোক আচার। এটা আগের থেকে চলে আসছে, তাই আমরা মানছি। আবার সময়ের সাথে কিন্তু পরিবর্তিত হয় যেগুলো। তাহলে লোকাচার এক কথায় কি বলো সুমন, বলো? হ্যাঁ একদম, লোকাচার হচ্ছে তা যেগুলো সমাজে প্রচলিত রীতি চলে আসছে, যেগুলো সবাই মানি বলে সমাজটা কি দেখছে, সুস্থ থাকছে। কেউ যদি এগুলো না, আমার সমাজে তো একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। এবার লোকাচারের যদি আমরা যেমন পূজা পার্বণ, পোশাক, এইগুলো বিভিন্ন কিছু আমরা বললাম, ঠিক আছে। এবার এর যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি আরো ক্লিয়ার হবে। লোকাচারের বা ফোকওয়েসের কতগুলো সাধারণ বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। প্রথম হচ্ছে লোকাচার হবে কি সমাজ অনুমোদিত, অর্থাৎ এই যে লোকাচারের মধ্যে যে বিষয়গুলো আমি কয়েকটি উদাহরণ দিলাম, তার বাইরে হাজার হাজার আছে, ঠিক আছে। যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি সমাজ অনুমোদিত। তো এই যে বড়কে সম্মান দেওয়া, বিয়ের পোশাকের উদাহরণ দিলাম, এই ধরনের বিভিন্ন বিষয়, এগুলো সমাজ যেটা অনুমোদন করে সেটাই লোকাচার। যে বিষয়টা সমাজ মানে না, আমি সেটাকে লোকাচার বলবো? সেটা তো লোকাচারের বাইরে, ঠিক বলেছো। তাহলে লোকাচার মানে সেটা কি হতে হবে, সমাজ অনুমোদিত হতে হবে। নেক্সট হচ্ছে স্বতঃস্ফূর্ত। লোকাচার কিন্তু কেউ জোর করে কোনো সমাজে চাপিয়ে দেয়নি। লোকাচার স্বতঃস্ফূর্ত মানে কি নিজে থেকেই তৈরি হয়। মানুষ তার ভালোবাসা বা প্রয়োজনে দীর্ঘদিন ধরে যে বিষয়টাকে সঠিক মনে করে সেটাই কিন্তু লোকাচার হিসেবে পরিগণিত হয়। নেক্সট হচ্ছে পরিবর্তনশীল। আচ্ছা, লোকাচার কি সারা জীবন একই রকম থাকে না পরিবর্তন হয়? কি মনে হয়? হ্যাঁ, সায়ন্তন ঠিক বলেছে, পরিবর্তনশীল। দেখো একটা সময় আমাদের সমাজে ছিল বিবাহিত মহিলাদের এই পর্যন্ত ঘোমটা দিয়ে থাকতে হতো, কিন্তু এখন আর ঘোমটা, তখন সেটা না দিলে সবাই ছিছি করবে, সবাই তো সমালোচনা করে। লোকাচার না মানলে কি হয়, সমালোচনা করে, কিন্তু তাকে শাস্তি দেওয়া যায় না, ঠিক। তাহলে এখন তো সেই প্রথাটা অনেকটাই কমে গেছে। তাই বলে কি সময়ের সাথে এটাই এখন আচরণ। এক এক সময় সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তিত হয়, মানুষ পরিবর্তিত হলে সমাজ পরিবর্তিত হয়। লোকাচার মানুষ নিজের মতন করে, প্রথম বৈশিষ্ট্য বললাম, লোকাচার স্বতঃস্ফূর্তভাবে মানুষ তৈরি করে, সময়ের সাথে সাথে সেটা কি হয়, পরিবর্তিত হয়। নেক্সট যদি আমরা এর বৈশিষ্ট্য বলি, লোকাচারকে এক কথায় একটা আমরা
অভ্যাস বলতে পারি। দেখো লোকাচার আমাদের কিন্তু একটা অভ্যাস হয়ে যায়। যখনই বিয়ের কথা আসে তখন ধরেই নেয় যে মেয়েটি কোনোদিন শাড়ি হয়তো পরে না, পরেও পরবে না, কিন্তু বিয়ের দিন একটা বেনারসি কিনবো, এই মেকআপ করবো। কি আমার মেয়েরা হাসছে, ঠিক ঠিক বলেছি কিনা বলো? এটাই তো নিয়ম। তাহলে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায় লোকাচার পালন করাটা, একটা অভ্যাস। আমার বাবার বয়সী কেউ তাকে কাকু বা জেঠু বলি, এটা একটা স্বাভাবিক রীতিনীতি। তাকে নিশ্চয়ই আমি নাম ধরবো, বাবা নাম ধরে ডাকবো না, আমি নাম ধরে ডাকবো না, কিরে ডাকবো না। তার জন্য যে আগেই বললাম আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে না, কিন্তু সমালোচনা হবে সমাজে, এটা হচ্ছে একটা অভ্যাস হয়ে যায়। ঠিক আছে, তারপরে লাস্ট বলবো অনেক বৈশিষ্ট্য আছে। অবিধিবদ্ধ। অবিধিবদ্ধ মানে যেটা আমি আগেই বললাম, এই লোকাচার কোনো পেনাল কোডে বা আমাদের সংবিধানে বিধিবদ্ধ নেই, কিন্তু এটা মানতে হবে। এই বাবার থেকে একটু যার বয়স 2 বছর ছোট তাকে কাকু বলতে হবে, 3 বছর বড় তাকে জেঠু বলতে হবে, এই বিয়ের সময় এই পোশাকটা পরা বাধ্যতামূলক, আর বিয়ে বাড়িতে চিপস আর ডাল দিয়ে আগে খেতে হবে, কেউ যদি চিপস লাস্টে নেয় তাকে 6 বছর জেলে পাঠানো হবে, এরকম কোনো ব্যাপার আছে? নেই, কিন্তু এটাই নিয়ম। প্রথমে ডাল চিপস আসে, লাস্টে যে দই মিষ্টি আসে। কেউ যদি বলে না ভাই আমাকে একটু প্রথমে দই মিষ্টি দাও আমার বাচ্চাটা, তাই বলে কি তাকে সবাই মিলে ধরে পিটাতে শুরু করবে নাকি? না, এটা হচ্ছে অবিধিবদ্ধ, একটা চলে আসছে, জাস্ট কোথাও রেজিস্টার্ড করা নেই, এটা মানে এটা এর বাইরে করাই যাবে না। তাহলে অবিধিবদ্ধ একটা ব্যাপার। আরো কিছু বৈশিষ্ট্য হিসেবে পরের দিন আলোচনা করব। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে বলো মানে লোকাচারটা কিভাবে আসে? সুমনের কি 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 মনে হয় লোকাচার কিভাবে আসে? হ্যাঁ, একটু ভেবে বলো। লোকাচারটা আসে মানুষের সমাজের মধ্যে থেকে। এই যে বৈশিষ্ট্য, স্বতঃস্ফূর্ত ভাবে নিজে থেকে মানুষ তার নিজের আচার আচরণের মধ্যে থেকেই লোকাচার তৈরি করে। আচ্ছা, লোকাচার কথাটি প্রথম কে ব্যবহার করেন? হ্যাঁ, সেমিনার নয়, সামনার, অধ্যাপক সামনার। সালটা কে বলতে পারবে? 1906। কারেক্ট বলেছে লতিফ, একদম ঠিক বলেছে। 1906 সালে সামনার এটি প্রথম ব্যবহার করেন। তাহলে আশা করি ক্লিয়ার। ব্যাস, এই হলো আজকে আমার ডেমো ক্লাসে লোকাচার। জানি না কতটুকু সময়, বলতে গিয়ে একটু সময় হয়তো বেশি নিয়ে ফেলি, কিন্তু আমি বারবার বলছি সময়ের দিকে কিন্তু তাকালে চলবে না। হ্যাঁ, তাকালে চলবে না মানে সময়কে বাদ দিয়ে ডেমো ক্লাস কিন্তু হবে না। আমি বারবার বলছি প্রথম 2 মিনিট, ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট আপনার ডেমো ক্লাস নির্ভর করছে। এই 1-2 মিনিটের মধ্যে নির্ভর করছে আপনি ডেমোর 10-এ কত পাবেন। বাকিটা পরে বলতে পারেন স্যার তাহলে বাকিটুকু কি? হ্যাঁ, বাকিটুকুর গুরুত্ব আছে, শুরুটার উপর ডিপেন্ড। আপনি যদি শুরুটা ঠিকঠাক করতে পারেন, অটোমেটিক দেখবেন আপনার ক্লাসটা ভালো হচ্ছে। আপনি তো ভালো জানেন, আপনার জ্ঞান আছে, তো এত তো রেস্টের এমনি নাকি? চাপ নেবেন না, একদম ইজিলি নিজের বডি পার্ট, যে কোনো চাল চলন ভাবভঙ্গির মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা থাকবে, গুটিয়ে থাকবেন না আবার একেবারে বিরাট কিছু হয়ে গেছি, এটাও করা যাবে না। কিন্তু আপনারা পারবেন। খুব বোর্ডটাকে ভালোবাসুন, আর কথাটা সাউন্ডটাকে ঠিকঠাক রাখুন। আমার টার্গেট ক্লাসে যখন পড়াবো, লাস্ট বেঞ্চের ছাত্রটি শুনবে, লাস্ট বেঞ্চের ছাত্রটির কানে আমার কথা পৌঁছতে হবে। আবার 3টে রুম পরে যে টিচার পড়াচ্ছেন, আমার ভয় যে তার ক্লাসও ডিস্টার্ব হবে, সেটাও নয়। তাহলে সাউন্ডটাকে আমার নিজেকেই মেজারমেন্ট করতে হবে, কতটা রাখবো। আবার পৌঁছচ্ছে না কানে কথা, সেটাও যাতে না হয়। প্রশ্ন করার দক্ষতা খুব খুব ইম্পর্টেন্ট ডেমনস্ট্রেশনে। শুধু ডেমনস্ট্রেশন কেন বলছি, একটা রিয়েল ক্লাসেও আপনি প্রশ্ন কতটা করতে পারছেন তার উপরে তো ডিপেন্ড করছে আপনার ক্লাসটা। ছাত্রদের কাছে বিষয়টাকে উপস্থাপন করছে, কমন জিনিসটাকে কতটা আকর্ষণীয় ভাবে। সব সময় একটা জিনিস মাথায় রাখবো, আমরা উদাহরণ যেন আমরা বাস্তবসম্মত দিই, এটা আপনাকে কেউ শিখিয়ে দিতে পারবে না। উদাহরণগুলো আপনি চেষ্টা করবেন এমন টানতে যার সাথে ছেলে মেয়েদের, শিক্ষার্থীদের বাস্তব বোধ আছে, বাস্তবের মিল খুঁজে পায় তারা। বিষয়টা তো তাহলে আমরা স্যার ম্যাডামদের কাছ থেকে তো সেটাই আশা করেছি, তাই না? কিছু কোনো বিষয়কে আমরা কোনো বিষয়ের সাথে স্যার ম্যাডামরা জুড়িয়ে দিতেন, সেইটাকে মাথায় রাখুন, বাস্তবের সাথে মিলিয়ে দিন, ভালো লাগবে। আপনারা, আমি বারবার একটা কথা বলছি, আপনারা পারবেন, আপনাদের সেই ক্যাপাসিটি আছে, আপনাদের মধ্যে সেটা রয়েছে, সম্ভাবনা সম্পূর্ণ আছে। ঘাবড়ানোর কিছু নেই। আই কন্ট্যাক্টটা ঠিক রাখুন, ভয়েসটাকে ঠিক রাখুন, আর যে বিষয় বলছে, যে টপিকের আছেন, বিষয়টাকে গুলিয়ে নিন। পরপর ধাপে ধাপে আসুন। স্টার্টিংটা এমনভাবে করুন 2 মিনিট, 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি মূল টপিকের কিছুটা পড়িয়ে ফেলবেন। প্রথম 1.5 থেকে 2 মিনিটের মধ্যে 1 মিনিট আপনার ভূমিকায় চলে যাচ্ছে।
এই যে 1 মিনিটের পরের থেকে এই যে 2 মিনিট, এই যে টাইম ডিউরেশনটা, এটা কিন্তু আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে। সেখানটা আপনি ফোকাস করছেন। এমন একটা উদাহরণ, যে লোকাচার পড়াতে যে এমন একটা উদাহরণ নিয়ে আসুন, যাই উদাহরণটার মধ্যে দিয়ে আপনার লোকাচার বোঝায়। যে বিয়ের পোশাকের উদাহরণ, খাবারের উদাহরণ, এর চেয়ে অনেক বেটার উদাহরণ আপনারা জানেন। ওই এমন একটা উদাহরণ নিয়ে আসুন আপনি, যেটার মধ্যে আপনার পড়ানো কমপ্লিট। স্যাররা, এক্সপার্টরা বুঝে যাবেন, না ইনি বিষয়টা নিজে বুঝেছেন, আরে আমি না বুঝলে আপনাকে বোঝাবো কি করে? ঠিক তাই, আপনি বুঝলে তবেই তো আমাকে বোঝাতে পারবেন, আমি আপনার ছাত্র। অর্থাৎ এমন কিছু উদাহরণ প্র্যাকটিক্যাল ভাবে প্রথমে একটা এমন গুগলি দিন, ব্যাটসম্যান ভয় পাবে। আর যদি ব্যাটিং হয়, এমন এক শট মারুন, এমন 6 মারুন, যুবরাজ সিং এর মতন বাকি পরের 5টা 6 হবে, এবং আপনারা সেটা পারবেন। এইভাবে এগিয়ে চলুন, অবশ্যই সফলতা আপনাদের জন্য অপেক্ষা করছে। আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।